নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস নিয়ে এলাম প্রবীর প্লাসের প্রবচন অনুষ্ঠান। আজকের শীর্ষক দ্বিখণ্ডিত বিজেপি। হ্যাঁ, বিজেপি কার্যত দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন আসছে ১৭ই সেপ্টেম্বর, এবং বিজেপি আরএসএস এর একটা অলিখিত প্রথা অনুযায়ী এই ৭৫ বছর হলে যারা দলের নেতৃত্বে থাকেন তাদের সকলকেই প্রায় মার্গদর্শক বলে তাদেরকে প্রায় বানপ্রস্থে পাঠিয়ে দেওয়া হয়। দলীয় কাজকর্মে আর দেখা যায় না। আমি লালকৃষ্ণ আদবানির উদাহরণ ধরছি, আমি ধরতে পারি মুরলী মনোহর যোশী, এরকম অসংখ্য উদাহরণ আছে যাদের ৭৫ বছর হয়ে যাওয়ার পর তারা কিন্তু দলের সমস্ত রকম কাজ থেকে অব্যাহতি নিয়েছেন, প্রায় ঘরেই বসে আছেন। আর এই লালকৃষ্ণ আদবানি, মুরলী মনোহর যোশীকে বানপ্রস্থে পাঠানোর মূল কারিগর দুজন, এক নরেন্দ্র মোদী আর এক অমিত শাহ। আমরা এর আগেও বলেছি, আবার বলছি, লালকৃষ্ণ আদবানির রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনায় জল ঢেলেছেন এই স্বয়ং মোদী বকলমে, স্বয়ং অমিত শাহ বকলমে। যাকে সে কথা আলাদা, কিন্তু এই ৭৫তম জন্মদিনের পর নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকবেন কিনা এ নিয়ে শুরু হয়েছে জোর বিতর্ক। প্রধানমন্ত্রী পদের এখন প্রধান দাবিদার নীতিন গডকরি, যিনি নাগপুরের ব্লু আইড বয়, নাগপুরের আরএসএস তাকে চোখের মণির মতন করে রাখে। এবং নীতিন গডকরির একটা সুবিধে হচ্ছে তিনি সমস্ত রাজনৈতিক দলের সাথে একটা সুসম্পর্ক রেখে চলে। ধরুন, যেমন ১০০ দিনের কাজের টাকা আটকে রাখা হয়েছে, যেমন ধরুন আবাস যোজনার টাকা আটকে রাখা হয়েছে, কিন্তু পশ্চিমবাংলায় জাতীয় সড়কের কাজ কিন্তু চলছে। নীতিন গডকরি এইরকমই মানুষ। তার বিরোধী দলের লোকেদেরও তিনি কথা শোনেন, নিজের দলের লোকেরও কথা শোনেন। মোটামুটি নির্বিবাদী লোক বলে পরিচিত। তবে হ্যাঁ, তাকে এখন অনেকে মজা করে বলেন টোল মন্ত্রী, কারণ এত টোল ট্যাক্স বেড়ে গিয়েছে যে যার ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। তিনি টোল ট্যাক্স বাড়িয়ে রাস্তার পর রাস্তা বানিয়ে যাচ্ছেন। ভারতের রাস্তার ইনফ্রাস্ট্রাকচার নিঃসন্দেহে গত ১২ বছরে ১১ বছরে কিন্তু অনেক উন্নত হয়েছে। অটল বিহারী বাজপেয়ী সেই সোনালী চতুর্ভুজের পর আর সেরকম ভাবে হাইওয়ে তৈরি হয়নি যতটা নীতিন গডকরি করেছেন। এটা তার বিরাট সাফল্য। নীতিন গডকরির সাফল্যে খানিকটা ঈর্ষান্বিত আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে একটার পর একটা দপ্তর থেকে ছাড়তে 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 আজকে তাকে সড়ক ডেভেলপমেন্টের জন্য তাকে রাখা হয়েছে। বহু ক্ষমতার অধিকারী, আজকে একটি মাত্র মন্ত্রিত্ব নিয়ে আছেন নীতিন গডকরি। তাও আরএসএস যদি তার পেছনে না থাকতো, নীতিন গডকরির এই দিনটাও দেখতেন না। নীতিন গডকরিকে ছেড়ে ফেলার বহু চেষ্টা অনেক আগে থেকেই শুরু হয়েছে। তার বিরুদ্ধে সিএজি রিপোর্ট সামনে এসেছে। অন্য কোনো মন্ত্রকের সিএজি রিপোর্ট সামনে না আসলেও নীতিন গডকরির দপ্তরে সিএজি রিপোর্ট সামনে এসছে। সেখানে দেখা যাচ্ছে ১৮ কোটির রাস্তা ৪৫ কোটিতে তৈরি হয়েছে। অর্থাৎ নীতিন গডকরির গায়ে একটা কালির ছোপ লাগানোর চেষ্টা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে। যদিও নীতিন গডকরির এত পাবলিক রিলেশন বা পিআরওটা তার এত ভালো যে তিনি কিন্তু সেটা মুছে ফেলতে পেরেছেন। নীতিন গডকরি ভালো লোক না খারাপ লোক সে নিয়ে আমরা আলোচনা করব পরে। কিন্তু নীতিন গডকরি বনাম নরেন্দ্র মোদীর যে লড়াইটা লেগেছে, সে লড়াইয়ের আঁচ কিন্তু আমরা রাজ্যে রাজ্যেও পাচ্ছি। পশ্চিমবঙ্গে দেখুন, এই যে মোদী বা অমিত শাহের ব্লু আইড বয় ছিলেন আমাদের শুভেন্দু অধিকারী, আর নীতিন গডকরি আরএসএস এর লাইনে চলেন। তার পছন্দ শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষেরা। ফলে এখানেও কিন্তু দুটো আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে বিজেপি। শুধু পশ্চিমবঙ্গে আছেন বলে পশ্চিমবঙ্গের কথাটা বুঝতে পারছেন, সমস্ত দেশেই কিন্তু বিজেপি দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছে। নরেন্দ্র মোদী, অমিত শাহ ক্ষমতায় আসার পর তারা একটা নতুন বিজেপি তৈরির চেষ্টা করলেন। এ দল ও দল সে দল থেকে লোক ভাঙিয়ে আনলেন, কাউকে ভয় দেখিয়ে কাউকে পয়সা দিয়ে আনলেন। এনে তারা একটা নিজেদের লবি তৈরি করলেন, যেটা কোট আন কোট এখন গুজরাট লবি বলা হয়। বিজেপিতে আরএসএস বা বিজেপিতে লবি দুটো ছিল, একটা গোরখপুর লবি, একটা নাগপুর লবি। নতুন একটা লবির জন্ম দিলেন এই অমিত শাহ, নরেন্দ্র মোদী, গুজরাট লবি। এই গুজরাট লবিকে হাতিয়ার করে তারা বিভিন্ন রাজ্যে বিভিন্ন বিধায়ক কিনে নিয়ে রাজ্য দখল করলেন। কোথাও অন্য দলের বিধায়ককে, অন্য দলের নেতাকে মুখ্যমন্ত্রী পর্যন্ত বানালেন, পশ্চিমবঙ্গে বিরোধী দলনেতা বানালেন। এরকম তারা রাজ্যগুলোকে ক্ষমতা করায়ত্ত করতে তারা সাম দাম দণ্ড ভেদ সব ব্যবহার করলেন। আরএসএস এর লজিক অন্য। আরএসএস একদম আদর্শ মেনে চলা একটি পার্টি। সে আদর্শ ভুল হতে পারে, ঠিক হতে পারে, সে তর্কে যাচ্ছি না, কিন্তু আদর্শের বাইরে তারা এক চুলও নড়েন না। তারা কিন্তু দল অন্তপ্রাণ।
এই আরএসএস হচ্ছে বিজেপির আতুড়ঘর, জন্মস্থান। বিজেপি যেখান থেকে আসে বেশিরভাগ নেতারাই, এমনকি নরেন্দ্র মোদী, অমিত শাহ আরএসএস এরই লোক। এরা আরএসএস থেকে ট্রেনিং প্রাপ্ত হয়ে তারপর বিজেপি জয়েন করে, এবং বিজেপি জয়েন করে তারা বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম করে। তো এইরকম আরএসএস এর আদর্শবাদী আরএসএস যারা নন আরএসএস লোক, তাদেরকে তারা পছন্দ করেন না, না করাটাই স্বাভাবিক। ধরুন শুভেন্দু অধিকারী যতই হাফ প্যান্ট পরে তিনি বুকে হাত দিয়ে ওই যে আরএসএস এর প্রথা অনুযায়ী চলেন বা বিভিন্ন মন্ত্র উচ্চারণ করেন, আরএসএস তাকে বিশ্বাস করে না। কেন করে না জানেন? আরএসএস এই কারণে তাকে বিশ্বাস করে না যে তিনি যখন তৃণমূলে ছিলেন 6 বছর ধরে তিনি বিজেপির সাথে সম্পর্ক রেখে তারপর তিনি তৃণমূল ত্যাগ করেছেন। অর্থাৎ তৃণমূলে থেকে তিনি তৃণমূলের সাথে বেইমানি করেছেন 6টা বছর ধরে। ঠিক এই কারণেই আরএসএস মনে করে যে শুভেন্দু অধিকারী এখনো হয়তো কারুর না কারুর সাথে যোগাযোগ রেখে বিজেপিকে ড্যামেজ করার চেষ্টা করছে। ফলে শ্রমিক ভট্টাচার্যের মতন একদম আগমার্কা আরএসএস কর্মীকে তারা বানালেন পশ্চিমবাংলার সভাপতি, এবং পশ্চিমবাংলার সভাপতি হয়েই শ্রমিক ভট্টাচার্য যেটা প্রথম করলেন সেটা হচ্ছে দিলীপ ঘোষ এবং রাহুল সিনহাকে তাদের প্রাপ্য গুরুত্ব দেওয়া শুরু করলেন। আরএসএস এর থেকে ট্রেনিং প্রাপ্ত এই রাহুল সিনহা বলুন, দিলীপ ঘোষ বলুন, এরা শুভেন্দুর জমানায় কারণে বলছি, একটা সময় তিনিই তো সবকিছু ছিলেন। শুভেন্দুর জমানায় এই লোকগুলো, পুরনো আরএসএস বিজেপি করা লোকগুলো, তারা ব্রাত্য হয়েছিলেন। দিলীপ ঘোষ বলছেন তাকে চেয়ার পর্যন্ত দেওয়া হয়নি, মঞ্চে ডাকা হয়নি, মিটিংয়ে ডাকা হয়নি, এটা আমরা প্রত্যক্ষ করেছি। এবং তাকে এমন একটা জায়গায় লড়তে পাঠিয়ে দেওয়া হলো যেখানে বিজেপির জেতার সম্ভাবনা শূন্য ছিল। জেনে বুঝে তাকে বলি দেওয়া হলো, এবং তিনি নিজেই বলির কাঠে কিন্তু মাথা গড়ালেন, কারণ দলের নির্দেশ। এতটাই পার্টি ম্যান হন এই দিলীপ ঘোষেরা বা রাহুল সিনহারা বা আরএসএস করা লোকেরা। আমি পশ্চিমবঙ্গের কথায় চলে এসেছি, কথায় কথায় পশ্চিমবঙ্গের রাজনীতি উঠেই আসে। কিন্তু দিল্লির অন্দরে যদি কান পাতেন রাজনৈতিক মহলে, সেখানে একটা হাহাকার শুরু হয়েছে বিজেপি কর্মীদের মধ্যে। কিরকম হাহাকার? যে তারা বুঝতে পারছেন না যে তারা নীতিন গডকরিকে সমর্থন করবেন নাকি নরেন্দ্র মোদীকে সমর্থন করবেন। কারণ নরেন্দ্র মোদী দীর্ঘদিন ক্ষমতায় আছেন, তার বিরুদ্ধে একটা অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতা শুরু হয়ে গিয়েছে। জনপ্রিয়তার গ্রাফ ক্রমশ নিচের দিকে নামছে, দেশে বিদেশে তিনি অসম্মানিত হচ্ছেন। এইখান থেকে মুক্তি পেতে বিজেপির একটা নতুন মুখ চাই। 2029 পর্যন্ত এমন একটা মুখ চাই যার স্বচ্ছ ইমেজ আছে, যিনি আবার আরএসএস এর ট্রেনিং প্রাপ্ত, শুধু ট্রেনিং প্রাপ্ত না, আরএসএস কে তিনি গ্রহণযোগ্যতা, আরএসএস এর কে তিনি মান্যতা দেবেন, এরকম লোক চাই। আর চাই দক্ষ প্রশাসন। সেখানে নীতিন গডকরির বদলে অন্য কোনো মুখ আর কেউ কল্পনা করতে পারছে না। এমনকি বিরোধী দলের নেতারাও চাইছেন যাতে প্রধানমন্ত্রীর পদ হিসেবে নীতিন গডকরি আসে। দেখেন, নন্দীগ্রাম হারার অনেক কারণ আছে। কোনো 70-30 ফ্যাক্টর নন্দীগ্রামে কাজ করেনি। বুথ সভাপতি থেকে আপনার জেলার সমস্ত অধিকারীর লোকজন, আপনার পঞ্চায়েত মেম্বার থেকে জেলা পরিষদ, এমএলএ, এমপি, সবই তার লোকজন, তার পছন্দের, তার শিখণ্ডী, তার যে জুতা পালিশ করতে পারবে সেরকম লোকজনকে সেটা বসিয়ে রেখেছিল। সাবরেজ হয়েছে। শুভেন্দুর সাথে সিপিএম এর গোপন আতাত ছিল। আচ্ছা, সেই সময় বুদ্ধদেব ভট্টাচার্যের সাথে গোপন আতাত ছিল। শুভেন্দু অধিকারী চাকরি চোর, শুভেন্দু অধিকারী ট্রিপল চোর, শুভেন্দু অধিকারী চাকরি চুরি করতে করতে যারা নন্দীগ্রাম আন্দোলনে শহীদ হয়েছিল তাদেরও চাকরি চুরি করেছে। কতটা নিম্নমানের না হলে, কতটা নৃশংস না হলে এই কাজ করতে পারে। শহীদ পরিবার একজন মারা গেছে, এটা অন্য সেন্টিমেন্ট সেখানে। তাদের জন্য নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় রেলমন্ত্রী ছিলেন, চাকরির সুযোগ করে দিলেন, সেই কোটাকে বিক্রি করেছেন।
এই যে দাদার অনুগামী যেটা করেন না, এটা আমরা ধরে ফেলেছিলাম। এটা সবংয়ের একটা প্রেসে দাদার অনুগামীর ব্যানার তৈরি হতো, আমাদের হলদিয়াটা ছোট হাতিতে করে এই ব্যানার নিয়ে চলে এসেছিল সবাই। কোনো দাদার অনুগামীর কোনো লোক মারে না, প্রেসকে পয়সা দিয়ে দিয়েছে, ওরা এসে মারা চলাকালীন আমরা হাতে নাতে ধরেছি। নীতিন গাডকারির একটা অ্যাডভান্টেজ হচ্ছে তিনি সমস্ত রাজনৈতিক দলের সাথে সুসম্পর্ক বজায় রেখে চলেন। আর নরেন্দ্র মোদী অমিত শাহ ক্ষমতায় এসে কি করলেন, বিরোধী দলের নেতাদের একের পর এক ইডি, সিবিআই, এনআইএ ইত্যাদি ইত্যাদি দিয়ে তাদেরকে কিন্তু বিপর্যস্ত করে তুললেন। শুধু বিপর্যস্ত না, বহু লোককে গ্রেফতার করে নিলেন, অকারণে জেল খাটলেন বহু লোক। এরকম অনেক উদাহরণ আছে। বিরোধীদের একেবারে দুর্মুষ করে দিতে চাইলেন। কিন্তু এই নীতিন গাডকারি হচ্ছেন গিয়ে অটল বিহারী বাজপেয়ীর অনুসারী। তিনি তার সিনিয়র লিডার হিসেবে বাজপেয়ীকে তিনি বরাবরই মেনে এসেছেন। অটল বিহারী বাজপেয়ীর মধ্যে যে লিবারেল ব্যাপারটা ছিল, যে সবাইকে নিয়ে চলার ব্যাপার ছিল, গডকারির মধ্যেও কিন্তু সেই ছায়া আমরা দেখতে পাই। দেশ চালাতে গেলে যতটা শাসক দরকার ততটাই তো বিরোধী দরকার। বিরোধী শূন্য করে বিরোধীদেরকে জেলে আটকে রেখে শাসন ক্ষমতা যে করা যায় না, চালানো যায় না, সে তার উদাহরণ তো ইন্দিরা গান্ধী রয়েছে। ইন্দিরা গান্ধী এমার্জেন্সির সময় একের পর এক বিরোধী দলের নেতাদের তিনি জেলে পুরেছিলেন, একের পর এক নির্বাচিত রাজ্য সরকারগুলোকে বরখাস্ত করেছিলেন। এর ফল ইন্দিরা গান্ধীকে ভুগতে হয়েছিল। নীতিন গাডকারি সেটা জানেন। নরেন্দ্র মোদী অমিত শাহের মধ্যে একটা স্বৈরাচারী মনোভাব আছে, যে আমি সবটাই আমিত্ব। নরেন্দ্র মোদীকে দেখবেন সব কিছুতে আমি, উনি হচ্ছেন নন বায়োলজিক্যাল মানুষ। উনি মানে এমন কিছু একটা ইমেজ তৈরি করতে চান সত্যি মিথ্যে বলে, যার ফলে শিক্ষিত মানুষের কাছ থেকে তিনি সরে গিয়েছেন। শিক্ষিত মানুষ নরেন্দ্র মোদীকে ঢপবাজ ছাড়া আর কিচ্ছু ভাবে না। সে যে দলেরই হোক, তার নিজের দলের লোকেরাও তাকে আড়ালে আবডালে ঢপবাজি বলে, সেটা আলাদা কথা। কিন্তু এই আমিত্ব জোট রাজনীতিতে চলে না। আমি সব কিছু, এটা জোট রাজনীতিতে একেবারেই চলে না। এটা নরেন্দ্র মোদীরা ভুলে যাচ্ছেন। ফলে মাঝে মাঝেই ঠোকাঠুকি লাগছে, কখনো চন্দ্রবাবু নাইডুর সাথে, কখনো চিরাগ পাসওয়ানের সাথে। নীতিশ কুমারের কথা বলবো না, তিনি চিরকালই ইয়েসম্যান হয়ে থাকতে ভালোবাসেন, তিনি ইয়েসম্যান হয়ে আছেন। কিন্তু চিরাগ পাসওয়ান, তার সাথে লাগছে, চন্দ্রবাবু নাইডুর সাথে লাগছে। জোট রাজনীতি মানতে গেলে এই আমিত্বটাকে ছাড়তে হয়। এই আমিত্ব কিন্তু নরেন্দ্র মোদী ছাড়তে পারবেন না। তিনি সর্বে সর্বা, তিনি শেষ কথা, তিনি দেশের সব ব্যানারে, পোস্টারে, বিজ্ঞাপনে তার ছবি থাকবে, আর কারুর ছবি থাকবে না। এরকমটাও তো চায় না কেউ। নীতিন গাডকারির মধ্যে কিন্তু এই আমিত্ব প্রচারের ব্যাপারটা নেই। হ্যাঁ আছে, বিজেপির সকলের মধ্যেই আমিত্ব প্রচারের ব্যাপারটা আছে, কিন্তু সেটা অনেকটা সুপ্তভাবে, অনেকটা রেখে ঢেকে। আজকে নরেন্দ্র মোদীর সরকার কালকেই পড়ে যাবে যদি এই চিরাগ পাসওয়ান, নীতিশ কুমার বা চন্দ্রবাবু নাইডু সমর্থন তুলে নেন। সরকারটা চালাতে যতটা নরেন্দ্র মোদীর অবদান, ততটাই তো এদের অবদান। কিন্তু কোথাও এদের ছবি দেখবেন না, বিজ্ঞাপনে এদের মুখ দেখা যায় না, সেখানে শুধু নরেন্দ্র মোদীর মুখ। ফলে এই আমিত্ব এবং একটা লার্জার দ্যান লাইফ পোর্ট্রেট তৈরি করা নিজের সম্বন্ধে, এবং তাই না একদম বিলাসবহুল জীবনযাত্রা, এটা কিন্তু মানুষ ভালো চোখে নেয় না। নীতিন গাডকারি নিঃসন্দেহে অনেক পয়সাওয়ালা লোক, অনেক অর্থ মালিক তিনি, কিন্তু তারপরও তার মধ্যে একটা আটপৌরে ভাব দেখা যায়। তিনি সাধারণ মানুষের কথা বলেন। তাই বিরোধীরাও চাইছে নীতিন গাডকারি প্রধানমন্ত্রী হয়ে আসুক। কিন্তু গুজরাট লবি, যেটা নতুন করে তৈরি হয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ আসার আগে, সেই গুজরাট লবি কিন্তু চায় না যে মোদী যতদিন বেঁচে আছেন আমৃত্যু তিনি প্রধানমন্ত্রী থেকে যান, আর কেউ যেন প্রধানমন্ত্রী না হয়। কিন্তু বিজেপি RSS এর যে প্রথা আছে, সেই প্রথা অনুযায়ী ৭৫ বছরের পর তাদেরকে মানে সমস্ত রকম রাজনৈতিক কর্মকাণ্ড থেকে তাদের অব্যাহতি নিতে হয়। এবং শুধু তাই না, তারা মার্গদর্শক হিসেবে পরিচিত হন, অর্থাৎ তারা পথ দেখান নাকি বিজেপিকে। যদিও তাদের দেখানো পথ বিজেপি বা RSS কেউ অনুসরণ করে না, তবুও এটা একটা প্রথা আছে। এই প্রথাকে নরেন্দ্র মোদী ভাঙতে চাইছেন। ৭৫ বছরের পরেও তিনি টিকে যেতে চান। তার টিকে যাওয়ার এই অভিপ্সার পেছনে অনেকগুলো কারণ আছে। সেটা আদানিকে বাঁচানো হোক, নিজেকে বাঁচানো হোক, মানে কারণ এই নরেন্দ্র মোদীর আমলেও দুর্নীতি তো কম হয়নি। যেহেতু তারা শাসন ক্ষমতায়, সেটা প্রকাশ পাচ্ছে না। যেদিন তারা শাসন ক্ষমতা থেকে চলে যাবেন, ভুড়ি ভুড়ি দুর্নীতির খবর সামনে চলে আসবে। এইসবগুলো থেকে বাঁচতেই কি নরেন্দ্র মোদী আমৃত্যু প্রধানমন্ত্রী থাকতে চান? আর সেটাও কি বাস্তবে সম্ভব? এমনিতেই তারা ৩০৩ থেকে ২৪০-এ নেমে এসছেন, ম্যাজিক ফিগার নেই। ভরসা করতে হচ্ছে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডু, চিরাগ পাসওয়ানদের উপরে।
তো এই রকম অবস্থায় জোট রাজনীতি চালাতে গেলে এমন একটা মুখ দরকার যার সাথে সমস্ত দলের সুসম্পর্ক আছে। নীতিন গাডকারি সেই মানুষ, মনে করছে আরএসএস, এবং দেশের বিরোধীরাও মনে করছে, আমরাও মনে করি যে নীতিন গাডকারি হচ্ছেন গিয়ে অন্তত উগ্র হিন্দুত্বের লাইনে তিনি চলেন না। মুসলমানদের কেড়ে ফেলবো, মেরে ফেলবো এমন কথা তিনি বলেন না। কিন্তু মুসলিমদের বিরুদ্ধে বিষোদাগার করতে অমিত শাহ বা নরেন্দ্র মোদীর জুড়ি নেই, পশ্চিমবাংলায় শুভেন্দু অধিকারীদের জুড়ি নেই, অর্থাৎ গুজরাট লবির জুড়ি নেই। কিন্তু নাগপুর লবি অনেকটা সফট হিন্দুত্বে বিশ্বাস করে। তারা হিন্দু রাষ্ট্র চায়, তারা হিন্দুস্তান করতে চায়, কিন্তু সেটা কখনোই অন্য কোনো জাতিকে মেলাইন করে তাদেরকে অসম্মান করে নয়। এটা কিন্তু নীতিন গডকরির নীতি। এখানেই লাগছে ক্ল্যাশ। সবচেয়ে বিপদে পড়েছে বিজেপির নিচুতলার কর্মীরা, তারা দ্বিধা বিভক্ত কোন দিকে যাবে তারা। আর আরো বিপদে আছে ভারতের মিডিয়া। ভারতের মিডিয়া যারা সারা দিন 24 ঘন্টা মোদি 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 করতে করতে অভ্যস্ত, তারা এখন গডকারি 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 করবেন না। সেটা করতে গেলে তাদের তো এমনি বিশ্বাসযোগ্যতা তলানিতে গেছে, আরো যাবে। তাই তারা এখন কুল রাখি না সামরাখি অবস্থায়। যদিও এখনো পর্যন্ত কোনো মিডিয়া সরাসরি নীতিন গডকারির পক্ষ নেয়নি, নরেন্দ্র মোদীর পক্ষে আছে তারা। কিন্তু এটা ঠিক, যেদিন নরেন্দ্র মোদী ক্ষমতা থেকে চলে যাবেন, এরা গিয়ে বুট পালিশ করতে চলে যাবেন নীতিন গডকারির। এটাই আমরা দেখে এসেছি। কিন্তু এই শুভেন্দু অধিকারী, হিমন্ত বিশ্ব শর্মা, এদের কি হবে? এদের কি হবে? এরা তো গুজরাট লবির লোক, এরা তো কেউ বিরোধী দল নেতা, কেউ কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী। তো এদের কি হবে? অজিত পাওয়ারদের কি হবে? এটা কিন্তু লাখ টাকার প্রশ্ন। এই মানুষগুলোকেও কি ধীরে ধীরে আরএসএস সরিয়ে দেবে বিজেপির মূল ক্ষমতার ভরকেন্দ্র থেকে? এটা নিয়ে প্রশ্ন উঠছে। আতঙ্কিত কিন্তু এরাও। আজকে শুভেন্দু অধিকারীর যা দশা এখন হয়েছে, সেই দশা মানে রাজ্যে রাজ্যে অনেক বিজেপি নেতাদের হচ্ছে, অনেক বিজেপি নেতাদের হচ্ছে। আরএসএস কিন্তু আস্তে আস্তে তার নিয়ন্ত্রণ বাড়াতে শুরু করেছে, এবং এখানে একটাই কারণে তারা বাড়াতে পারছে যে নরেন্দ্র মোদীর 75তম জন্মদিন আসছে, তারপরে তাকে রিটায়ার করতে হবে এই দাবি তুলে। নরেন্দ্র মোদী রিটায়ার করবেন কিনা সেটা আমরা বলতে পারছি না, এর সম্ভাবনা অনেক কম। কিন্তু নরেন্দ্র মোদী যদি রিটায়ার না করেন, সংঘাত লাগবে কিন্তু আরএসএস এর সাথে। আর আরএসএস এর সাথে সংঘাত করে বিজেপি উত্তরপ্রদেশ জিততে পারেনি, পশ্চিমবাংলা মানে উত্তরপ্রদেশে তাদের ফল খারাপ হয়েছে, পশ্চিমবাংলায় জিততে পারেনি, আগামী বিহার নির্বাচনেও কিন্তু তার প্রতিফলন ঘটবে। অর্থাৎ আরএসএস এর সমর্থন না নিয়ে বিজেপি এক পাও এগোতে পারবে না কোথাও। আরএসএস এর সমর্থন তারা শুরুর দিকে পেয়েছিল, কিন্তু যখনই অমিত শাহ এবং নরেন্দ্র মোদী নিজেদের লবি তৈরি করতে গেলেন, গুজরাট লবি তৈরি করতে গেলেন, সেখান থেকেই বাঁধলো একটা ক্ল্যাশ। সেই ক্ল্যাশে কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আরএসএস। কারণ ক্ষমতাসীন দল হিসেবে, ক্ষমতাসীন গোষ্ঠী হিসেবে নরেন্দ্র মোদী, অমিত শাহ কিন্তু তারা কিন্তু তাদের আগ্রাসী মনোভাব নিয়ে রাজ্যে রাজ্যে সরকার ফেলে দিয়েছে, রাজ্যে রাজ্যে তাদের নিজেদের লোক বসিয়েছে। আর পুরনো বিজেপির লোকেরা কেউ মঞ্চে জায়গা পায়নি, কাউকে চেয়ার দেওয়া হয়নি, এভাবে অসম্মানিত হয়েছে। কিন্তু দিন বদলেছে। পশ্চিমবাংলা থেকেই আপনারা বুঝতে পারছেন যে দিন বদলেছে। যেভাবে দিলীপ ঘোষ, রাহুল সিনহা, সায়ন্তন বসু, রাজু বন্দ্যোপাধ্যায়দের অসম্মান করা হয়েছিল, সেই মানে অসম্মান এখন ফিরে আসছে শুভেন্দুর দিকে। নিঃসঙ্গ হয়ে পড়েছেন শুভেন্দু। আর শুভেন্দুর এই নিঃসঙ্গতা নিয়ে আজ রাত্রেই আলোচনা করবেন বিশিষ্ট সাংবাদিক সুমন ভট্টাচার্য। শুভেন্দু কেন নিঃসঙ্গ হয়ে পড়ছেন? আজকে এই দ্বিখণ্ডিত বিজেপি কোন খণ্ডটি পুনরায় ক্ষমতায় আসবে সেটা বুঝতে হলে আমাদের অপেক্ষা করতে হবে কিছুদিন। কারণ এখনো 75তম জন্মদিন আসেনি মোহন ভাগবতের, যেটা 11ই সেপ্টেম্বর। এখনো 75তম জন্মদিন আসেনি নরেন্দ্র মোদীর, যেটা 17ই সেপ্টেম্বর। 11ই সেপ্টেম্বর এবং 17ই সেপ্টেম্বর বিজেপি এবং আরএসএস এর মধ্যে একটা বড় অদল বদল ঘটতে পারে, অথবা সবকিছুকে দুর্মুষ করে দিয়ে আবার কোনো একটা অ্যালিগেশন, আরো কোনো একটা অভিযোগ নীতিন গাডকারির নামে এনে নীতিন গাডকারির নামটা কিন্তু মুছেও দিতে পারে নরেন্দ্র মোদী সরকার। যেভাবে ঠিক আগের বার যখন নীতিন গাডকারি প্রধানমন্ত্রী দাবিদার হয়ে উঠলেন, তখন নীতিন গাডকারির নামে সিএজি রিপোর্ট বেরোলো। এখন হয়তো অন্য কোনো রিপোর্ট তারা বার করবে যাতে নীতিন গাডকারির নামটাই আর প্রাসঙ্গিক না থাকে। এই চেষ্টাটা তারা করবে, কিন্তু কতটা ফলপ্রসূ হবে সে তো উত্তর দেবে সময়। আজ থেকে আর মাত্র কয়েকটা দিন বাকি 17ই সেপ্টেম্বর আসতে। এই কয়েকদিনের মধ্যে অনেক মানে কি বলবো,
ঢেউ উঠবে, ঢেউ ভেঙে পড়বে, কোনো ঢেউ মিলিয়ে যাবে মাঝ সমুদ্রে, কিন্তু বিজেপির মধ্যে যে ভাঙনটা ধরেছে, যে ভাগটা দেখা যাচ্ছে, সেটা কি আদৌ জুড়বে? তার জন্য সেপ্টেম্বরের 17-18 তারিখ পর্যন্ত অপেক্ষা করতেই হবে। আর আপনারা অপেক্ষা করুন, রাত 9টায় মার্জনা করবেন, রাত 8টায় সুমন ভট্টাচার্য আসছেন সরাসরি সুমন অনুষ্ঠানে শুভেন্দুর নিঃসঙ্গতা নিয়ে একটা প্রাসঙ্গিক আলোচনা করতে। এবেলায় পর্যন্ত সকলে ভালো থাকবেন। নমস্কার।